আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে গ্যাস অণুর গড় বর্গবেগ, ঠিক আছে। আর এরপরে যেটা শিখব আমরা সেটা হলো গড় বর্গবেগ, ঠিক আছে। গড় বেগ একটা, তারপরে গড় বর্গবেগ, আর তারপরে হচ্ছে গড় বর্গবেগের বর্গমূল। এই জিনিসগুলো শিখবো আজকে। এবং এখান থেকে বিভিন্ন ধরনের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো দেখব, বিভিন্ন রিলেশন আছে রিলেশনগুলো দেখব। আর গ্যাসের গতিতত্ত্ব থেকে যে সূত্র আমরা পেয়েছিলাম, অর্থাৎ পি ভি ইকুয়াল টু 1/3 mc স্কোয়ার, এই যে সূত্রটা পেয়েছিলাম সেখান থেকে সূত্রগুলো আমরা প্রতিষ্ঠা করব এবং কিছু অঙ্ক করব আজকের ক্লাসে। তো প্রথমে আমরা যেটা আসবো সেটা হচ্ছে গ্যাস অণুর গড় বেগ। তো গ্যাস অণুর গড় বেগ বলতে কি বোঝায়, ধরে নিচ্ছি এখানে যে কোনো গ্যাসের মোট মোট অণু সংখ্যা বা মোট মানে গ্যাসের, ধরে নিচ্ছি গ্যাসের গ্যাসের মোট সংখ্যা, মানে অণুগুলির মোট সংখ্যা, অ্যাকচুয়ালি গ্যাসের অণুগুলির মোট সংখ্যা সমান সমান ধরে নিচ্ছি এন, ঠিক আছে। অর্থাৎ কোনো একটা গ্যাস পাত্রতে, ঠিক আছে, গ্যাস পাত্রতে এন সংখ্যক কী আছে না, এন সংখ্যক গ্যাসের অণুগুলো আছে বা গ্যাসের কণা আছে এন সংখ্যক। তো এবার ধরে নিচ্ছি যে এন ওয়ান সংখ্যক, এখন এন ওয়ান সংখ্যক গ্যাসের অণুর বেগটা হচ্ছে c1, N2 সংখ্যক গ্যাসের বেগ হচ্ছে c2, ঠিক আছে। তারপরে N3 সংখ্যক অণুর বেগ হলো c3, এভাবে চলতে আছে, ঠিক আছে। এটা হচ্ছে অণু সংখ্যা আর এটা হচ্ছে ওই অণুর বেগ, ঠিক আছে। ধরে নাও N1 মানে 10টা, তো 10টা অণু তোমার C1 ভেলোসিটি নিয়ে চলছে, 15টা অণু C2 ভেলোসিটি নিয়ে চলছে। C2 মানে ধরুন মানে কোনো একটা মান হবে এই ধরনের। N3 সংখ্যক অণু এরকম C3 তোমার হচ্ছে বেগ নিয়ে চলছে, এভাবে চলতে আছে, ঠিক আছে। তো যদি এরকম চলতে থাকে, এবার মানে এর সংখ্যাটা N3, 4, 5, N5, N6, N7 এরকম করে, মানে যত রকম পসিবিলিটি হতে পারে সব মানে পসিবিলিটি আছে এবং অনেক সংখ্যক আছে। তো এটাকে আমরা বলতে পারি, এখান থেকে একটা জিনিস মানে কনক্লুশন করতে পারি যে এন মানে বলেছি আমি টোটাল অণুর সংখ্যা, তাহলে এন সমান সমান হবে N1 প্লাস N2 প্লাস N3 প্লাস এভাবে চলতেই থাকবে যত দূর থাকবে, ঠিক আছে, এভাবেই চলবে। তাহলে এন সমান সমান কত, মোট অণু সংখ্যা সমান N1 N2 N3 এরকমভাবে চলতে থাকলো, ঠিক আছে। এটা তাহলে এইরকম যদি হয় তাহলে অণুগুলির 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 গড় বেগের মান হবে, গড় বেগের মান, অণুগুলির গড় বেগের মান, যেটাকে আমরা সি বার, এই সি বার নোটেশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, বা এটাকে সি অ্যাভারেজ এই নোটেশন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত হবে, সি অ্যাভারেজ বা সি বার ইজ ইকুয়াল টু কত হবে না, এটা হবে N1 ইন্টু C1 প্লাস N2 ইন্টু C2 প্লাস N3 ইন্টু C3, মানে যতগুলো অণু যে বেগ নিয়ে চলছে সেই অণু সংখ্যাকে বেগ দিয়ে গুণ করতে হবে, এভাবে চলতে থাকবে যতগুলো চলবে, ঠিক আছে। এইভাবে পরপর পরপর চলতেই থাকবে যতদূর পর্যন্ত আসবে। তাহলে এটাই সূত্র। এভাবে যদি টোটালটাকে এভাবে তোমার হচ্ছে সাজাতে হবে এবং টোটাল নাম্বার অফ অণু বা মলিকিউল দিয়ে ভাগ করতে হবে, মানে ডিভাইডেড বাই এন, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তার সূত্র। এইটাকে আমরা সিম্পলি এভাবে বলতে পারি, সি অ্যাভারেজ সমান সমান কি তোমার এইটা যে মানে সামেশন, তার মানে সামেশন ওভার এন আই ইন্টু সিআই ডিভাইডেড বাই এন। আই মানে কি, আইতম, ধরো C1 মানে N1 C1 N2 C2 এরকম করতে চলতে 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 একেবারে লাস্ট যেটা হবে সেটা হচ্ছে কি না, তোমার হচ্ছে
এটা তো কোনো ঠিক নাই কত দূর হবে, তবে আই মানে হচ্ছে যে কোনো একটা টার্ম, তা আয়ের আই ইজ ইকুয়াল টু 1 থেকে যত দূর পর্যন্ত হবে সবগুলোই, মানে এইভাবে আমরা মানগুলো বসাবো, তাই আই একটা জেনারেল টার্ম। ঠিক আছে, এখন এরকম যদি আমরা এখানে 3টে পেয়েছি, এরকম যদি 100, তাহলে এটা বোঝা গেল আই এখানে এন 1 2 3 এরকম করে যদি 100টা মান থাকে, তাহলে আয়েরও 100টা মান থাকবে। ঠিক আছে, একটার জন্য এরকম মানে যে কোনো আয়ের মান এখানে যেটা যে কোনো একটা হতে পারে। ঠিক আছে, প্রত্যেকটাকেই বসাতে হবে। যদি এখানে 1 হয়, আই দুটো থাকে, তাহলে আয়ের জায়গায় কী হবে 1 আর 2 বসবে। যদি 3টে মান হয়, তাহলে আয়ের জায়গায় আমরা এইভাবে চলতে থাকবো, মানে চালাতে থাকবো। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে এটা হয়ে গেল তার ম্যাথামেটিক্যাল ফর্মটা। এইটা আর সিম্পল ম্যাথ করলে এটা দিয়ে ম্যাথটা করতে পারো। এবার যত দূর যাবে এটা 10টা 5টা মানে 100টা যত দূর যেতে পারে সবগুলোকে এভাবে ইনক্লুড করা যাবে। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল। এবার আমরা যেটা পরের এটা আসবো, সেটা হচ্ছে কি না গড় বর্গ বেগ। এটা আমরা কি পড়লাম, গড় বেগ পড়েছি, এটা পড়েছি গড় বেগ। এবার আমরা পড়বো গড় বর্গ বেগ। ঠিক আছে, গড় বর্গ বেগটাকে আমরা যে নোটেশন দেব সেটা হচ্ছে কি সি, তোমার হচ্ছে সি স্কোয়ার বার। ঠিক আছে, এইভাবে নোটেশনটা দেবো আমরা, মানে আগে স্কোয়ার তার উপরে বার দিতে হবে, অর্থাৎ স্কোয়ারগুলোর মানে গড় করতে হবে, গড় বর্গ বেগ। তাহলে এটাই এই সি স্কোয়ার বার এই বা গড় বর্গ বেগ, এটার মানটা কত হবে না, এটা যদি নোটিস এটা করি তাহলে দেখো n1 সংখ্যক, আগে বলেছি n1 সংখ্যক c1 ভেলোসিটি নিয়ে চলেছে, তাহলে তার গতিকে কি করতে হবে, বর্গ করতে হবে। ঠিক আছে, প্লাস n2 c2 এর স্কোয়ার প্লাস n3 c3 এর স্কোয়ার প্লাস এভাবে কিন্তু চলতে থাকলো, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মলিকিউল মানে n। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা এবার পরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে গড় বর্গবেগের বর্গমূল। ঠিক আছে, গড় বর্গবেগের বর্গমূল, বা এটাকে বলা হয় রুট মিন স্কোয়ার, রুট মিন স্কোয়ার ভেলোসিটি, বা সিম্পলি এটাকে আরএমএস সিআরএমএস ভেলোসিটিও বলা হয়, সিআরএমএস ভেলোসিটি, যেটা সম্পর্কে মানে তোমরা নাম শুনেছো, সিআরএমএস বা গড় বর্গমূলের বর্গমূল, গড় বর্গবেগের বর্গমূল। ঠিক আছে, রুট মিন স্কোয়ার ভেলোসিটি। এইটা কি অ্যাকচুয়ালি, তাহলে এইটা আমরা আগে পর্যন্ত যেটা দেখেছি সেটা হচ্ছে গড় বর্গবেগ, গড় বর্গবেগের বর্গমূল। তার মানে কি, এটা আমরা আগে থেকে পড়েছি গড় বর্গবেগ, আর এটা কি বলছি, গড় বর্গবেগের বর্গমূল, মানে এই যেটা লিখেছি তার বর্গমূল। ঠিক আছে, অর্থাৎ সিআরএমএস এর সিআরএমএস এটা সমান সমান আমরা যেটা বলবো সেটা হচ্ছে আন্ডার রুট অফ সি স্কোয়ার অ্যাভারেজ। ঠিক আছে, এইটা তাহলে এটা সমান সমান কত হবে, এই যে আগে লিখেছি, যে আগে লিখেছিলাম ওইটার আমরা কি করব, বর্গমূল করে দেব। আর বর্গমূল করলে কি পাবো দেখো, তাহলে আন্ডার রুট অফ n1 c1 এর স্কোয়ার প্লাস n2 c2 এর স্কোয়ার প্লাস n3 c3 এর স্কোয়ার ডিভাইডেড বাই n। ঠিক আছে, দেখো আমি শুধু আগেরটাকে কি করেছি আর রুটের ভিতরে নিয়ে এসেছি, এটা ছিল কি গড় বর্গবেগ, আর আমি এটা কি করলাম, গড় বর্গবেগের বর্গমূল, তার মানে কি এইটার বর্গমূল করলাম আমি। ঠিক আছে, এই হচ্ছে তার সমীকরণটা, আশা করি বুঝতে পেরেছো। এইবার আমরা এখান থেকে আরেকটু জিনিস দেখব, 3টে জিনিস আমরা লিখবো এখান থেকে, যে গড় বর্গবেগের বর্গমূল আমরা প্রথমে শিখেছি মানে গড় বেগ, আর এখানে শিখলাম আমরা গড় বর্গবেগের বর্গমূল। ঠিক আছে, এই দুটো জিনিস
তোমার হচ্ছে আরও আমরা যদি তোমার হচ্ছে গ্যাসের কাইনেটিক্স ইকুয়েশন থেকে কাইনেটিক্স থিওরির যে ইকুয়েশন অর্থাৎ পিভি ইকুয়াল টু 1/3 mnc স্কোয়ার, আমরা যে সূত্রটা পড়েছিলাম আগে, যে সূত্রটা পড়েছিলাম পিভি ইজ ইকুয়াল টু 1/3 এম এন সি স্কোয়ার, এই যে সূত্রটা পড়েছিলাম, যেখানে কি বলেছিলাম পি মানে হচ্ছে গ্যাসের চাপ, ভি মানে আয়তন, আর তোমার এখানে এম মানে হচ্ছে একটা গ্যাসের মলিকুলের ভর, এন মানে হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকিউলস মানে টোটাল মলিকুলের সংখ্যা। এখানে আমি ছোটো হাতের এম, এই যে এনটা এখানে লিখেছি, এই যে এন এটা কিন্তু এইটা বড় হাতের এনটা, অর্থাৎ এইটা টোটাল মলিকিউলের সংখ্যা, আর এখানে আমি এইটা টোটাল মলিকুলের সংখ্যা বড় হাতের এন লিখেছি, এখানে ছোটো হাতের এন লিখেছি। আর সি মানে হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটিটা, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে একটা সম্পর্ক করতে পারি যে সি অ্যাভারেজ সমান সমান, এটা পরে প্রমাণ করে দেখাবো, যে সি অ্যাভারেজ সমান সমান এটা লেখা যায় √8RT ডিভাইডেড বাই পাই ইন্টু এম, এটা লেখা যাবে, ঠিক আছে। আর তোমার হচ্ছে সিআরএমএস যে আমরা শিখলাম, এই সিআরএমএস এটা সমান সমান লেখা যাবে, এটা একটা সূত্র, ঠিক আছে। আর সিআরএমএস এর সূত্র হচ্ছে ওই একইভাবে আমরা পাবো কি 3RT বাই এম। এখানে মানগুলো মানে জিনিসগুলো আমি সব বলে দিচ্ছি আলাদা করে, ঠিক আছে। এই আর মানে কি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টি মানে হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন স্কেল অর্থাৎ অ্যাবসোলিউট স্কেলে টেম্পারেচার উষ্ণতা, আর এখানে এম মানে হচ্ছে আণবিক ভর, গ্যাসের আণবিক ভর, এটা হচ্ছে গ্যাসের আণবিক ভর। এখানে একই রকমভাবে জিনিসগুলো আছে, শুধু তোমার হচ্ছে এই সূত্রগুলো কোথায় পাচ্ছি, সি অ্যাভারেজ আর সিআরএমএস এর যে সিআরএমএস ইজ ইকুয়াল টু 3RT বাই এম, √3RT বাই এম, সি অ্যাভারেজ ইকুয়াল টু তোমার হচ্ছে √8RT বাই পাই এম, এগুলো পাচ্ছি তোমার হচ্ছে ওই যে সূত্র বললাম পিভি ইজ ইকুয়াল টু 1/3 mnc স্কোয়ার, মানে গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা কিন্তু এটা পাচ্ছি। কীভাবে পাচ্ছি এটা তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে। কিন্তু এই সূত্রগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারবো। আশা করি বুঝতে পেরেছ। দেখো আমি এখানে গ্যাসের গতিতত্ত্ব থেকে ওই যে বললাম পিভি ইজ ইকুয়াল টু 1/3 mnc স্কোয়ার, ওই সূত্র থেকে আমি কি করতে চলেছি না গড় বর্গবেগের বর্গমূল মানে সিআরএমএস এর যে সম্পর্কটা এখান থেকে আমরা কিন্তু নির্ণয় করব, ঠিক আছে। তো সূত্রটা কি আমরা জানি, সূত্রটা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু 1/3 mnc স্কোয়ার। এখানে সি মানে অ্যাকচুয়ালি সি অ্যাভারেজ, ঠিক আছে। এখানে সি মানে সি অ্যাভারেজ। তো এখানে দেখা যাক কি হয়। দেখো আমরা জানি 1 মোল গ্যাসের জন্য আমরা পিভি ইজ ইকুয়াল টু আরটি লিখতে পারি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এন মানে যদি 1 হয় তাহলে সমীকরণটা পিভি ইজ ইকুয়াল টু আরটি হয়ে যাবে, 1 মোল গ্যাসের ক্ষেত্রে, এটা হবে, ঠিক আছে, পিভি ইজ ইকুয়াল টু আরটি। তাহলে আমরা কি লিখতে পারবো, যখন পিভি ইজ ইকুয়াল টু আরটি হবে তখন 1 মোল গ্যাসের কথা বলছি, আর 1 মোল গ্যাস হলে টোটাল নাম্বার অফ মোলের মানে টোটাল অণুর সংখ্যা যেটা আমি এন এখানে লিখেছি, এইটা তখন কিভাবে রিপ্লেস করব, এটা তখন এন এ হয়ে যাবে, অর্থাৎ তখন টোটাল নাম্বার অফ মলিকুলের সংখ্যা হয়ে যাবে অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে ওই দুটো আমি পুট করছি এখানে, তাহলে যেটা পাবো পিভি ইজ ইকুয়াল টু কত আরটি, তাহলে এখানে আমি মানটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে হয়ে গেল আরটি, আর এখানে হয়ে গেল 1/3 এম, এন মানে কি টোটাল নাম্বার অফ মলিকুল, যেটা হয়ে গেছে কত 1 মোল গ্যাসের জন্য আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত না 1 মোল গ্যাসের জন্য 1 মোল গ্যাসের জন্য এন ইজ ইকুয়াল টু এন এ মানে অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে এখানে দেখো এখানে লিখে দিলাম এন এ, ঠিক আছে, ইন্টু সি স্কোয়ার। দেখো বুঝতে পেরেছো কি না এটা। এবার তাহলে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, সি স্কোয়ার ইজ ইকুয়াল টু তাহলে এই আরটি আর 3 গুণ হয়ে যাবে এখানে এম ইন্টু নিচে চলে আসছে এম ইন্টু এন এ, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা পাচ্ছি কি এখান থেকে সি ইজ ইকুয়াল টু তাহলে কত হবে, সি অ্যাকচুয়ালি সিআরএমএস, তাহলে আন্ডার রুট অফ
3RT বাই m ইন্টু Na। এখন দেখো একটা গ্যাস মলিকুলের ভর হচ্ছে m, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক টোটাল গ্যাসের অণুর ভর কত হবে m ইন্টু Na। আর এইটা হচ্ছে 1 মোল গ্যাসের ভর, আর যাকে আণবিক ভর বলি আমরা, তাহলে m ইন্টু Na এটা সমান সমান আমরা কি লিখতে পারি, বড় হাতের m লিখতে পারি, অর্থাৎ বড় হাতের m মানে হচ্ছে আণবিক ভর। ঠিক আছে, আণবিক ভর। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি c ইজ ইকুয়াল টু এই c বা CRMS, ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু 3RT বাই m, যেটা একটু আগে আমি করে দেখালাম যে CRMS ইজ ইকুয়াল টু 3RT বাই m। এটা পাওয়া যায় কোথা থেকে না, গ্যাসের গতিতত্ত্ব থেকে, অর্থাৎ P ইজ ইকুয়াল টু 1/3 mnc², এই সূত্র থেকে কিন্তু আমরা এটা পাবো, একটু আগে এটা আমরা দেখালাম। ঠিক আছে, একই রকমভাবে আমরা C অ্যাভারেজ ইজ ইকুয়াল টু যেটা আমরা বললাম ওইটাও পাওয়া যাবে 8RT বাই m। ঠিক আছে, এটা 1 মোল গ্যাসের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার যেটা আমরা পড়ব সেটা হচ্ছে গ্যাসের অণুগুলির সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ, অর্থাৎ মোস্ট প্রবাবল ভেলোসিটি। ঠিক আছে, মোস্ট প্রবাবল ভেলোসিটি অফ দ্য গ্যাস মলিকিউল। তাহলে এটা কি, এর আগে আমরা যখন ম্যাক্সওয়েলের সূত্র, ম্যাক্সওয়েলের কার্ভগুলো পড়েছিলাম, ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কার্ভগুলো ম্যাক্সওয়েলের, সেখানে আমরা দেখেছিলাম যে একদিকে কি ছিল, একদিকে ছিল নাম্বার অফ মলিকিউল, ফ্র্যাকশন অফ মলিকিউল dnc বাই ডিসি বা n ইন্টু ডিসি, এই যে ফ্র্যাকশন অফ মলিকিউলস ছিল, এদিকে টোটাল নাম্বার অফ ফ্র্যাকশন অফ মলিকিউলস ছিল, আর এদিকে ছিল তোমার হচ্ছে সি। তো দেখেছিলাম আমরা যে মানে তোমার হচ্ছে গ্রাফটা এইভাবে উঠেছিল, উঠে এরকম করে গিয়েছিল। ঠিক আছে, তো আমরা বলেছিলাম যে সর্বোচ্চ চূড়াতে, যেখানে একটা সর্বোচ্চ চূড়া পাবো, সেখানে কি হবে না, এই বেগটাকে বলা হয়েছিল সিপি বা মোস্ট প্রবাবল স্পিড অফ গ্যাস, অর্থাৎ মানে এখানে সর্বোচ্চ সংখ্যক অণু কি আছে, সিপি বেগ ধারণ করে আছে। এটা হচ্ছে নির্দিষ্ট একটা উষ্ণতা, টি উষ্ণতা ধরে নাও, একটা নির্দিষ্ট উষ্ণতায় গ্যাসের অণুগুলোর যদি গতি গিয়ে আমরা দেখি, গতির ডিস্ট্রিবিউশনটা দেখি, যে নির্দিষ্ট সংখ্যক গ্যাসের একটা নির্দিষ্ট উষ্ণতাতে গ্যাসের অণুগুলো মানে কেমন বেগ ধারণ করে আছে। তাহলে আমি এর আগের দিন বলেছিলাম ওখানে যে একটা নির্দিষ্ট উষ্ণতায় গ্যাসের অণুগুলোর মানে সব রকম মানে বেগ পেতে পারি, মানে সব রকম বেগ পাওয়া যায়, অর্থাৎ কিছু কিছু গ্যাসের অণুর বেগ একেবারে জিরোর কাছাকাছি। ঠিক আছে, তুমি ধরো একটা গ্যাস 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আছে, তো এই মুহূর্তে কিছু কিছু গ্যাসের অণুর বেগ ধরো একদম শূন্যের কাছাকাছি আছে, আর কিছু কিছু ওই গ্যাসের মধ্যেই কিছু কিছু অণু আছে যাদের সংখ্যা খুবই কম, কিন্তু তাদের স্পিড একবারে ইনফিনিটির কাছাকাছি, মানে প্রচুর বেগ আছে। আর কিছু কিছু সংখ্যক অণুর মানে বেগ তোমার হচ্ছে কি তোমার মানে আস্তে আস্তে বাড়তে বাড়তে কিছু মানে সরি, এটা বেগ বাড়া নয়, আস্তে আস্তে ফ্র্যাকশন অফ মলিকুলসটা বাড়ছে, অর্থাৎ মলিকুলের সংখ্যা বাড়ছে, আর এদিকে হচ্ছে বেগ। এখান থেকে যদি গ্রাফটা তাকায় দেখবো যে এই যে এতটুকু, মানে এতটুকু ফ্র্যাকশন, ঠিক আছে, এই খুব অল্প সংখ্যক, এখান থেকে যত উঁচু উঠতে উঠবে তত বেশি সংখ্যায় হবে। তো দেখো খুবই অল্প সংখ্যায় কি আছে, গ্যাসের অণু খুবই মানে বেশি বেগ ধারণ করে আছে, আর মানে কম বেগ ধারণ করে আছে এরকম অণুর সংখ্যাও কিন্তু খুবই নগণ্য। এবার মানে সব থেকে বেশি পরিমাণ অণু যে বেগটা ধারণ করে আছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি সিপি বেগ ধারণ করে আছে সব থেকে বেশি সংখ্যক অণু, যাদের ফ্র্যাকশনটা সব থেকে বেশি। এই বেগটাকে, অর্থাৎ এই যে বেগ, যে বেগটা ম্যাক্সিমাম মলিকিউলটাই ধারণ করে আছে, ঠিক আছে, ধরে নাও তোমার কাছে 10টা গ্যাসের মলিকিউল আছে, তার মধ্যে 7টা অণুই কিন্তু 10 মিটার পার সেকেন্ডে চলছে, আর দুটো অণু তোমার হচ্ছে 1 মিটার, আর একটা অণু ধরো তোমার হচ্ছে 100 মিটার বেগ নিয়ে চলছে। তার মানে এখানে 7টা অণু, অর্থাৎ ম্যাক্সিমাম ফ্র্যাকশনটা কি আছে 10 মিটার ভেলোসিটি নিয়ে চলছে, তাহলে 10টা হবে এই 10 মিটার পার সেকেন্ড যে ভেলোসিটি, এই ভেলোসিটিটাকে বলবো আমরা মোস্ট প্রবাবল স্পিড বা সর্বোচ্চ সম্ভাব্য বেগ। তো এখানে ওই জিনিসটাই আমরা লিখব। ঠিক আছে, ওর সংজ্ঞাটা যদি আমি বলে দিই, সংজ্ঞাটা যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের
কোনো গ্যাসের সর্বাধিক সংখ্যক অণু যে বেগে গতিশীল, ঠিক আছে, যে বেগে গতিশীল হয় সেই বেগকে সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ বা সিম্পলি সিপি, বা কোথাও তুমি এরকম পেতে পারো সিএমপি, মোস্ট প্রবাবল স্পিড, বা শুধু সিএম দ্বারাও রিপ্রেজেন্ট করা হয়। তো এভাবে আমরা বেগ বলে, ঠিক আছে। এটা খাতায় লিখে ফেলবে তোমরা, আমি যদিও স্টাডি ম্যাটেরিয়ালসটা তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে এটা জানিয়ে রাখি যে সিপি, ঠিক আছে, বা সিএমপি ইজ ইকুয়াল টু √2kT/m। এইটা হচ্ছে একটা মলিকুলের ক্ষেত্রে। আর 1 মোলের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে সিপি ইজ ইকুয়াল টু পাবো আমরা কত, 2RT/m, √2RT/m। এই সূত্রটা পাবো 1 মোল গ্যাসের জন্য, 1 মোল গ্যাসের ক্ষেত্রে, আর এটা হচ্ছে একটি গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে, কারণ একটা গ্যাসের অণুর ভরটা হচ্ছে m। আশা করি বুঝতে পেরেছো।